রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আলোচনা শেষে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গত ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী শাস্তি পান। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন ছাড়াও তার বিরুদ্ধে অনেক প্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় না আনলে জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে দেশে চরমপন্থা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দুই নেতা। শবে বরাত উপলক্ষে শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার প্রয়োজন, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত সময়ে তা শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা উত্থান হয়। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এই সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এ সময় ষড়যন্ত্রের পথ ছেড়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামাতের নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে, যা দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জনসভায় কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত দেওয়া হয়নি। নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি উপদেষ্টা পরিষদেরও সংস্কার চায় দলটি। রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল থেকে এসব দাবি করা হয়। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই সরকারকে জনগণ ক্ষমা করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বলেন, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো স্বচ্ছতা নাই। জনগণের সেবা নিশ্চিতের জন্য আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও তার। এদিকে সভাপতি নুরুল হক জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ।
আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে 19 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা। এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী বছর থেকে এমসিকিউ এর পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা। চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরও কিছু ধাপ। দক্ষ মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ 104টি। প্রতি বছর 11,000-এর বেশি শিক্ষার্থী চিকিৎসা বিদ্যায় পড়ার সুযোগ পান। এজন্য 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হয় তাদের। প্রশ্ন উঠেছে, উপযুক্ত প্রার্থী যাচাইয়ে এই পদ্ধতি কি যথেষ্ট? আমাকে ইন্টারভিউতে নিতেই হবে সেই ছেলেকে, বিকজ তার মোটিভেশন, তার এমপ্যাথি, তার অ্যাটিটিউড মেডিকেল এডুকেশনের পড়ার প্রতি আছে কিনা। একটা ছেলেকে যদি আমি একটা মেয়েকে যদি এডুকেশন যখন সিলেক্ট করে দিলাম, দেখা যাচ্ছে 1 বছর না যেতেই সে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাতে করে একটা বড় অপরচুনিটি চলে যায়। সুতরাং আমাদের যে বর্তমান অ্যাডমিশন সিস্টেমের ডেফিনেটলি পরিবর্তন প্রয়োজন। চিকিৎসা পেশা অন্য পেশার চেয়ে আলাদা। মেধা, মানবিকতা এবং যোগাযোগ দক্ষতা সহ নানা গুণাবলী থাকতে হয়। এজন্য অনেক দেশেই শিক্ষার্থী বাছাইয়ে নানা পদ্ধতি চালু আছে, যা দক্ষ চিকিৎসক খুঁজে পেতে সহায়ক। এই ধরনের পেশার জন্য আসলে শুধুমাত্র মেধার পাশাপাশি আরও কতগুলো বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার। কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র আসলে কতগুলো বিষয়ের তার জ্ঞান বা দক্ষতাকে মাপতে পারে। এটার মাধ্যমে মেধা আলাদা হয় বটে, কিন্তু এই মেধাবীদের মধ্য থেকেও আবার ওই বৈশিষ্ট্য সম্পন্ন, মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোকে আলাদা করার ফিল্টার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয়। এবং সেটাই আসলে মূলত আলাদা করে যে মেধাবীদের মধ্যেও কারা আসলে এই ধরনের সেবামূলক পেশার জন্য ভালো, কারা আসলে বিজ্ঞানী হওয়ার জন্য ভালো, কারা আসলে মহাকাশ বিজ্ঞানের জন্য ভালো। সুবিধা না বাড়িয়েই গত বছর মেডিকেলের আসন 1030টি বাড়ানো হয়েছে। আগামী বছর কমতে পারে আসন। আর ভর্তি পদ্ধতিতে কি কি পরিবর্তন আসছে তা নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে। এক সময়ে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাটা লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশ হিসেবে নেওয়া হতো। তো মৌখিকের বিষয়টা বিবেচনায় নাই, কিন্তু কোনোভাবে লিখিত শর্ট কোয়েশ্চেনের যুক্ত করা যায় কিনা সেই বিষয়টা আলোচনা চিন্তাভাবনা হচ্ছে। ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে 2 বছর সময় নিতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বিকালে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান ও তার মা মামার সঙ্গে প্রাইভেট কারে করে খালার বাড়ি যাচ্ছিলেন। পথে রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলে মারা যায়। এদিকে আগুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। এ সময় পালিয়ে যায় ফিলিং স্টেশনে থাকা কর্মচারীরা। ইজতেমার 60 বছরের ইতিহাসে এবারই প্রথম শবে বরাত পেলেন টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি। এজন্য মুসল্লিদের মাঝে ছিল ইবাদত বন্দিগির বাড়তি উৎসাহ। আল্লাহর ক্ষমার আশায় ইজতেমা ময়দানে আসেন বহু সাধারণ মানুষ, মশগুল থাকেন নফল ইবাদতে। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসগারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ভালো সময়। অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত, পবিত্র শবে বরাত। এবারই প্রথম পবিত্র এ রাত পড়েছে বিশ্ব ইজতেমার মাঝে। দেশ বিদেশের লাখো মুসল্লি মশগুল থাকেন ইবাদত বন্দিগিতে। সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, সারা বিশ্বে যেন আল্লাহ শান্তি সমৃদ্ধি দেয়, বাংলাদেশকে যেন
শান্তি দেয়। কৃতকর্মের গুনাহ অপরাধকে আল্লাহর কাছে চাবো, মাপ চাবো। শবে বরাতে মুসলমানরা ভুল ভ্রান্তি ও পাপের জন্য অনুশোচনা করেন আল্লাহর দরবারে, দোয়া করেন মৃত স্বজনের জন্য। শবে বরাতের রাত্র, পবিত্র রাত্র আর হচ্ছে ইস্তেমার ময়দান, দুইটা মিলিয়া সাথীরা অনেক ভালো উপভোগ করতেছে। আল্লাহ রাস্তায় কাটাইতেছে, এটা বহু বড় এক নিয়ামত। দোয়া করতেছি যেন সবার কামনা যেন আশা পূরণ হয়। আয়োজক কমিটি বলছে, ইজতেমায় আগতদের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মুসল্লিরাও শবে বরাত উপলক্ষে তুরাগ তীরে হাজির হন। আল্লাহ পাকের রাস্তার মেহমান থাকা অবস্থায় আমরা শবে বরাতের মতো এক বরকতময় রাত্র এই ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমানদের সাথে উদযাপন করতে পারছি। এটা আল্লাহ তাআলার এক অশেষ মেহেরবানি আমাদের প্রতি। গেল 60 বছর ধরে ইজতেমা হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে, এবারই প্রথম শবে বরাত পেলেন মুসল্লিরা। শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য ও মুক্তির রজনী। বর্ণিত আছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। তাই তো রাতভর স্রষ্টার কাছে বান্দার ফরিয়াদ ছিল অতীতের পাপমোচন আর ঈমান আমলের সাথে আগামী দিনের পথ চলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার আশায় শবে বরাতে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। শুক্রবার সন্ধ্যার পর থেকেই বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে চলে ধর্মীয় আলোচনা। আয়োজন করা হয় ওয়াজ মাহফিল। জাতীয় মসজিদের আয়োজনে অংশ নিয়ে শবে বরাতে সঠিকভাবে আমলের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। শবে বরাত অর্থাৎ নাজাত বা মুক্তির রাত। হাদিসে আছে, এ রাতে আল্লাহ বান্দার প্রতি বিশেষ মনোযোগ দেন। শিরক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া সব ক্ষমাপ্রার্থী মুমিনকে ক্ষমা করেন। মুসলমানদের কাছে তাই এ রাতের গুরুত্ব বেশি। শবে বরাত ঘিরে বাইতুল মোকাররমে আয়োজন করা হয় ওয়াজ মাহফিল, যেখানে প্রধান বক্তা ছিলেন ধর্ম উপদেষ্টা। মুসল্লিদের সঠিকভাবে আমল করার পরামর্শ দেন তিনি। ফরজ ইবাদতের পাশাপাশি রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত আর দানের আহ্বান তার। আমার সন্তানদের কপাল আল্লাহ তাআলা লিখেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রতিটি মানুষের রিজিক বরাদ্দ। আমার নাতি যেটা আসছে দুনিয়ায়, তার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। হতে পারে আমার কপালের চাইতে তার কপাল আরো উচ্চ, কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে আগারটাও খায়, তলাটাও কুড়ে। শুক্রবার এশার নামাজে আশেপাশের এলাকার পাশাপাশি দূরের বহু মুসল্লি যোগ দেন। দোয়া করা হয় দেশ ও জাতির জন্য। মুসল্লিরা বলছেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই রাতভর তাদের ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় এবং যত আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন এই দিনের ওসিলা করে তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে। শবে বরাতের অন্তত ইশারের ফরজ নামাজটা এখানে পড়তে আসি আর কি। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, বাংলাদেশের ব্যবস্থা যেন উন্নত হয়, বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণ হয়, সেটা চাচ্ছি। যতটুকু বাড়ি থাকবে এবারে বাসায় গিয়ে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহর মাখলুক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। এদিকে জাতীয় মসজিদের নিরাপত্তায় শুক্রবার বিকেল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিসা সহ নানা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য রপ্তানি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, 2024 সালে প্রতিদিন গড়ে যেখানে রপ্তানি হতো 200 থেকে 300 ট্রাক পণ্য, এবছর জানুয়ারিতে রপ্তানি হয়েছে মাত্র 110 থেকে 170 ট্রাক পণ্য। ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় বেনাপোল বন্দর দিয়ে। চলতি মাসে আমদানি স্বাভাবিক থাকলেও কমেছে রপ্তানি। বন্দরের তথ্য বলছে, 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে 180 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু ডলারের দাম বৃদ্ধি ও ভিসা জটিলতায় চলতি বছরের জানুয়ারিতে পণ্য রপ্তানি হয়েছে গড়ে 110 থেকে 170 ট্রাক। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। যে ভারতের সাথে ভিসা না থাকার কারণে আমরা যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি, যে কারণে আমাদের মতন ব্যবসায়ীরা পথে বসে গেছে। চাল নিয়ে আসি, ম্যাশ নিয়ে আসি, যাবে আগে যেভাবে আসতো তার থেকে ওনাদের কম আসে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কিছুটা কমেছে। ভিসা জটিলতা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা কর্মকর্তাদের।
গত 7 মাসের ব্যবধানে আমাদের যে আমদানি সেটি স্বাভাবিক রয়েছে, কিছুটা অল্প কিছুটা হয়তো কমেছে, কিন্তু রপ্তানি কিছু কমেছে। যে যাত্রী প্যাসেঞ্জার যাতায়াত ভিসা জটিলতার কারণে এটি অনেকটাই কমেছে। আমি আশা করি যে এটি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। গেল বছর এই বন্দর দিয়ে পাট, চামড়া, মাছ, ঝুট কাপড় ও গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে 4,59,000 টন, আর চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি 27,300 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। প্রথমবারের মতো এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে চলাচলে যথাযথ নিরাপত্তা ও আগাম সমীক্ষা প্রয়োজন। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল অনেকটা ঝুঁকি নিয়েই ট্রলারে পাড়ি দেন দ্বীপের মানুষ। 4 লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। এই ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সন্দ্বীপ ও সীতাকুণ্ডের কুমিরায় ফেরির জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে। এছাড়া সুযোগ সুবিধা বাড়ানো ও জনবল নিয়োগও শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। মার্চে এই সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল, পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে। আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা, সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 17 কিলোমিটার চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বর্ষায় উত্তাল নৌপথে আদৌ এ সার্ভিস দেওয়া সম্ভব কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে, বিভি সার্টিফিকেট লাগে আর কি, তো ওই সার্টিফিকেট সহকারে ফেরি এই মুহূর্তে ডিসির কাছে নেই বলে আমি জানি। তো এখন হয়তো আমরা টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি, টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবো, কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। এদিকে ফেরি চালুর ঘোষণায় খুশি 2 তীরের মানুষ, তবে ঘাটগুলো জোয়ার ভাটা হিসেবে তৈরি করার দাবি তাদের। আমাদের কিছু মনে করেন ওই জেটি বানাইতে ভালো করি এই সাইডে ওই সাইডে, তাইলে আমরা একটু সুবিধা পাবো আর কি। উন্নত মানের জেটি, যে জেটিগুলো আপনার জোয়ারের সময় বেশি যখন টাইট হয় তখন এটা টিকতে পারবে। আমি তো আমি পানিতে নামতে পারবো, বাকিরা তো নামতে পারবো না আমার মা বাবা। তা আমি চাই যে দ্বীপাশে পারমানেন্টলি কোনো একটা ব্যবস্থা করা হোক। এতদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল। বুধবার এসব ঘাটের দায়িত্ব নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের জনগণের ঘাড়ে এখন 20 লাখ কোটি টাকার বেশি ঋণ, যার 18 লাখ কোটি রেখে গেছে পতিত শেখ হাসিনা সরকার। 15 বছরে ঋণ বেড়েছে 6.5 গুণ। এই ঋণে ডুবিয়ে উন্নয়নের গল্প বানাতেন শেখ হাসিনা, যা পরিশোধে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিশ্লেষকরা বলছেন, পতিত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে, আবার বিদেশি ঋণ নেওয়া হয়েছে বাছবিচারহীনভাবে। গত বছরের সেপ্টেম্বর শেষে সরকারের ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশি ঋণ ছিল 10,13,000 কোটি টাকা, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছর শেষে শেখ হাসিনা জাতির কাঁধে রেখে যায় 18,32,000 কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল 10,20,000 কোটি টাকা। মানে 15,60,000 কোটি টাকা এই কয়েক বছরে উনি ঋণ করেছেন, এবং শেষের 3 বছরে সেই বিভিন্ন সাপ্লায়ার্স ক্রেডিট প্রকল্পের নামে, বড় বড় প্রকল্পের নামে প্রচণ্ডভাবে ঋণ নিয়ে মানে ঋণকে $100 বিলিয়ন পার করে দিয়েছে। অতএব এই যে একটা ঋণের সাগরে ডুবিয়ে খামখেয়ালি কতগুলো মেগা প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নের গল্প রচনা করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, গত 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা
প্রতি বছর মাথা পিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছেন, যাকে জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা বলে মনে করেন তারা। হাসিনার শাসনামলে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের ৩-৪ গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয় লাখ লাখ কোটি টাকা। অর্থগুলো আত্মসাৎ করে বিদেশে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অন্তত ব্যাংকিং সেক্টর যাতে কলাপস না করে, একটা মেলডাউনের সৃষ্টি না হয়, সেজন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি খুব সাহসী পদক্ষেপ নিয়ে মোটামুটি ব্যাংকিং সেক্টরে একটা স্বস্তির আবহাওয়া ফিরিয়ে এনেছেন, কিন্তু অর্থনীতিতে প্রবৃদ্ধি অনেক কমে যাবে। বিশাল অঙ্কের ঋণের স্থিতি পরিশোধের দায় মেটাতে কমপক্ষে আগামী 1 দশক দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁ, রাজশাহী, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় এবার আমের ভালো ফলনের আশা, কারণ আবহাওয়া ভালো থাকায় ঠিক সময়ে পর্যাপ্ত মুকুল এসেছে বাগানে। এখন কৃষকের বড় চ্যালেঞ্জ এসব মুকুল টিকিয়ে রাখা। এজন্য ছত্রাকনাশক ছিটানো সহ নানা পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে বাগানগুলোয়। নওগাঁর প্রায় সব বাগান এখন আমের মুকুলের গন্ধে মাতোয়ারা। আবহাওয়া স্বাভাবিক থাকায় এবছর ঠিক সময়ে এসেছে মুকুল। এগুলোর বেশিরভাগই টিকিয়ে রাখতে চান বাগান মালিকরা, এজন্য পরিচর্যাও শুরু হয়ে গেছে। ব্যবহার করা হচ্ছে পরিচর্যার নানা পদ্ধতি। আগাছা থাকলে হয় কি, বিভিন্ন পোকামাকড় সেখানে দানা বাঁধে, এটা ওই পরবর্তীতে আমের মুকুলে বা আমে বিস্তার ঘটায়। এই জন্য আমরা মোটামুটি আগাছা দমন করে থাকি। আগস্ট মাসে আমরা গাছের গোড়াতে সর্বপ্রথম খাদ্য প্রয়োগ করি, তারপরে মুকুল আসার আগে আমরা পর্যায়ক্রমে 3 বার বিষ প্রয়োগ করি। এবার নওগাঁ জুড়ে 30,300 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে, যা গত বছরের চেয়ে 300 হেক্টর বেশি। জেলায় এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা 4 লাখ টন। মুকুল সংরক্ষণে এবং আমের মুকুল ম্যানেজমেন্টে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা, সার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কীটনাশক ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়ে আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। ঠান্ডা ও কুয়াশা থেকে মুকুল বাঁচাতে গাছের বাড়তি যত্ন নিচ্ছেন রাজশাহীর আম চাষিরা। নিয়মিত বিরতিতে ছিটানো হচ্ছে ছত্রাকনাশক। সেচের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এবার মুকুল মোটামুটি বেশ ভালো আছে, আশা করা যাচ্ছে যে হয়তো আমরা বাম্পার ফলন পাওয়ার আশা আছে। মুকুলটাকে নষ্ট করে দেয় পোকাতে, এর লেগে আমরা স্প্রে করছি, স্প্রে করে পোকাটা যেন দূর হয়ে যায়। এখন পর্যন্ত আবহাওয়া অনেকটা অনুকূলে রয়েছে। এইরকম আবহাওয়া যদি বিরাজ করে তাহলে আমার মনে হয় যে 80% অন্তত 70 থেকে 80% মুকুল আসার কথা এই বছর, এবং সে অনুযায়ী মুকুলও কিন্তু অনেকটা আসছে, বেশ কিছু গাছে আসছে এবং কিছু গাছে এখনও আসতেছে। মেহেরপুরে মাঘের প্রথম থেকেই আমের মুকুল আসা শুরু করে। দুর্যোগের কবলে না পড়লে এবার ভালো ফলনের আশা বাগান মালিকদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহারা হাতির বাচ্চাটি বড় হচ্ছে ডুলাহাজরা সাফারি পার্কে। নিয়ম করে দেয়া হচ্ছে খাবার। গেল 5 জানুয়ারি টেকনাফের ভয়ক্ষণ হরিণখোলায় বুড়াবনিয়া বনাঞ্চলে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় মা হাতি। বাচ্চাটি বেড়ে উঠছে খোলা পরিবেশে। গত মাসে টেকনাফের বুড়াবনিয়া বনাঞ্চলে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় মা হাতি। পরে শাবকটির ঠিকানা হয় কক্সবাজারের দুলহাজারায়। সাফারি পার্কের কর্মীরা পরিচর্যা করছেন শাবকটির। জন্মের পর থেকে বেশ সুস্থ থাকলেও পরে কয়েক দফায় ডায়রিয়া আক্রান্ত হয় হাতির বাচ্চাটি। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে অসুস্থ শাবকটিকে সুস্থ করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রতিদিনই হাতির বাচ্চার পায়খানা চেক করে দেখি যাতে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস আসে কিনা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, আগের চেয়ে চঞ্চলতাও বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুলহাজারা সাফারি পার্কে এই পর্যন্ত 3টি হাতির শাবক আনা হয়েছে। এদের মধ্যে 3 মাস বয়সে আনা যমুনার বয়স এখন 4। 1.5 মাস বয়সে আনা বীর বাহাদুর পা দিয়েছে 1.5 বছরে। আর গত মাসে আনা নতুন শাবকটির বয়স প্রায় 1.5 মাস। সদ্য যেটা নিয়ে আসা হলো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। হাতিগুলিকে, অনাথ হাতিগুলিকে আসলে বড় করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা আশা করি হাতিগুলিকে সুস্থভাবে বড় করতে পারবো। এর আগে 2022-এর নভেম্বরে 48 ঘন্টার ব্যবধানে মারা যায় রংবালা ও সৈকত বাহাদুর নামে 2 হাতি। এছাড়া গত বছর 15 অক্টোবর ট্রেনের ধাক্কায় আহত হওয়া আরও 1 হাতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অমর একুশে বইমেলাতেও বসন্তের ছোঁয়া। তরুণ তরুণী থেকে শুরু করে অধিকাংশের পরনেই ছিল বাসন্তী রঙের পোশাক। ছুটির দিনে ফাল্গুনে ঘিরে মেলা ছিল প্রাণবন্ত। মেলায় ব্যাপক ভিড় থাকলে বিক্রি হয়েছে কম, দাবি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর। অমর একুশে বইমেলাতেও লেগেছে বসন্তের ছোঁয়া। রং বেরঙের শাড়ি, মাথায় খোপায় ফুল আর হাতে রঙিন চুড়ি পরে মেলায় আসেন তরুণীরা। পাঞ্জাবি ফতুয়া পরে সেজেছে তরুণরাও। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে যুক্ত হয়েছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। এ উপলক্ষে বেলা গড়াতেই মেলায় বাড়ে ভিড়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের প্রাণময় উচ্ছল পরিস্থিতি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর বইমেলায় আসতে তো সবসময় ভালো লাগে। বইমেলার মাস মানে আনন্দের মাস। আজকে আমার কাছে মনে হচ্ছে যে মেলাটা অন্য যে কোনো দিনের থেকে অনেক বেশি ভাইব্রেন্ট। ফিকশন পড়াটা বেশি হচ্ছে প্রেফারেবল, তো নন ফিকশন ঘরানার বই কিনতে এসেছি। মেলায় পুরনোদের পাশাপাশি প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের লেখকদের বই। পাঠকদের মনোযোগ আকর্ষণে তুলে ধরছেন খুঁটিনাটি। বইমেলা হচ্ছে লেখক, কবি এবং জনসাধারণকে একত্রিতকরণ। বইমেলায় আমার এটি পঞ্চম কাব্যগ্রন্থ সাঁতার ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। টানটান উত্তেজনাকর একটা গল্প আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। গত 16 বছর একটা শাসন ব্যবস্থাকে কবিতার মাধ্যমে, কাব্যের ছন্দে আমি প্রকাশ করতে চেয়েছি। প্রকাশকরাও অপেক্ষায় থাকেন এমন উৎসব মুখর দিনের। বিশেষ দিন মানেই ভালো বিক্রি। তাদের দাবি, মেলায় লোক সমাগম বেশি হলেও ক্রেতা কম। মেলায় প্রচুর লোক সমাগম ঠিক আছে, কিন্তু বই ক্রেতা খুব কম। অর্থাৎ টিনেজাররা বেশি, তারা বই পড়ো বা কিনেও না। আর আমাদের বইয়ের মধ্যে আপনার সেলিব্রিটিদের অনেকগুলো বই বেরিয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস, তারপরে বসন্ত উৎসবে বইমেলায় অন্তত পক্ষে অন্যরকম একটা ইমেজ থাকে প্রতি বছর আমি যেটা দেখতাম, কিন্তু এই বছর ওই ইমেজটা পাইনি। 14তম দিনে মেলায় নতুন বই এসেছে 250টি। এ পর্যন্ত বইমেলায় সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা 1252টি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।